বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। বদরুল ভাই, আমরা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ অনেক কিছু নিয়ে কথা বললাম, কিন্তু বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলা চেয়েছিলেন, যেই উদ্দেশ্যে তার সারা জীবনের সংগ্রাম ছিল, সেই দেশেই আজ আমরা বারবার দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় সামরিক শাসনের জাতাকলে দেশ পিষ্ট হয়েছে। আমরা আজও দেখতে পাচ্ছি যখন একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতা আছে তখনও নানা ধরনের আমরা এখন বোমা হামলা দেখতে পাচ্ছি, যে সাধারণ মানুষ হরতালের নামে প্রতিদিন অগ্নিদগ্ধ হচ্ছে। এবং প্রধানমন্ত্রী আজকে বঙ্গবন্ধুর জন্মদিনটাকে শিশু দিবস হিসেবে পালন করা হয়, সেখানে বলেছেন যে শিশুদের যেন এই রাজনৈতিক প্রতিহিংসার বলি দেয়া না হয়। দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার কি মনে হয়? আমি একটাই জিনিস বুঝি যে ষড়যন্ত্র এখনো চলছে। এখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, 4 নেতাকে, জাতীয় নেতাকে হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হয়েছে, কিন্তু এখনো ওরা কিন্তু থেমে নেই। তো দেখেন এই যে গণতান্ত্রিক পদ্ধতি যেটা আছে, গণতন্ত্রকে রক্ষা করার, হ্যাঁ, আমি বলছি না যে এই সরকার সবই ভালো করছেন, অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু তার মধ্যেও যে এই যে আপনি যে এই আন্দোলনটা, তথাকথিত আন্দোলন চালানো হচ্ছে, আজকে হরতাল আজকেও পালন হয়েছে বঙ্গবন্ধুর জন্মদিনে, বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ এদের মধ্যে নেই। তারপর তো বাকি কথা তো আমার জানাই আছে যে ছাত্ররা ঠিকভাবে পরীক্ষা দিতে পারছে না, স্কুলে যেতে পারছে না, ক্লাস করতে পারছে না। তো এই যে আমরা কিন্তু এই ধরনের বাংলাদেশ আমরা চাইনি। তো এই ধরনের বাংলাদেশ চাইনি, কিন্তু আমাদের যে বাংলাদেশটা আমরা তৈরি করেছিলাম, গঠন করেছিলাম 1971 সালে, সেদিকে আমাদেরকে ফিরে যেতে হবে। এবং সেখানে এক তো সরকারকে, এবং আমরা যারা 1971-এর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আমাদেরকে কঠোর করতে হবে, এবং সাথে সাথে আমাদের কিন্তু খুব শৃঙ্খলা বজায় রাখতে হবে, ডিসিপ্লিন হতে হবে। কিন্তু আমরা দেখেছি গত 40 বছরে বঙ্গবন্ধুর হত্যার পর থেকে যে যারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে, বঙ্গবন্ধুর রাজনীতির বিরুদ্ধে এবং সেকুলার রাজনীতির বিরুদ্ধে, এটা কিন্তু খুবই সংগঠিত হয়। কিন্তু আমরা কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ দেখি আমরা অনেক কথা বলি, অনেক তাত্ত্বিক বিষয়ে কথা বলি, কিন্তু যখনই সংগঠিত হওয়ার বিষয়টা আসে আমরা কিন্তু ঠিক সংগঠিত হতে পারি না, যার ফলে এরা পার পেয়ে যাচ্ছে একের পর এক ঘটে। এখন যখন যে পেট্রোল বোমা বলেন, হামলা করছে, হরতাল করছেন, এবং বেগম খালেদা জিয়ার যে উনি জন্মদিন পালন করছেন বঙ্গবন্ধুর হত্যা দিবসে, তো এইগুলো এতেই বোঝা যায় যে আমাদের কিন্তু বিপদ এখনো কাটেনি। আমরা এখনো বলতে, হ্যাঁ, হয়তো একটু কমপ্লেসেন্সি আমাদের থাকতে পারে যে আমাদের একটা সরকার আছে, নির্বাচিত সরকার আছে, যে সরকার সেই পুরনো মূল্যবোধে বিশ্বাস করে, কিন্তু তারপরও আমাদের সতর্ক থাকতে হবে। গোলাম মোল্লা, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তরুণ প্রজন্মের সাথে আপনার ঘনিষ্ঠতা অনেক নিয়মিতই হচ্ছে, এবং আপনিও তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি। এই যেই বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি, তরুণ প্রজন্ম এটিকে কিভাবে দেখে? ধন্যবাদ। অনিমেষদা, আমি একটু বলতে চাইছি সে বিষয়টা। একজন নন ভায়োলেন্সের একজন প্রবক্তা, তার নাম হচ্ছে সিলোর জন্ম 1969-এ পুন্টা ডি ভেকাস, আর্জেন্টিনায়। তিনি সারা পৃথিবী ব্যাপী, বিশেষ করে ল্যাটিন আমেরিকা এবং ইউরোপে, তিনি 4th মেতে, বিশেষ করে 4ঠা মেতে তারা ওয়ার্ল্ড নন ভায়োলেন্স ডে করে থাকে, এবং তাদের একটা স্লোগান হচ্ছে যে ট্রিট ইউ আদার্স অ্যাজ ইউ ওয়ান্ট টু বি ট্রিটেড। যার বাংলা যদি বলি সেটা হচ্ছে যে তুমি তেমনটি আচরণ অন্যের সঙ্গে করো যেমনটি তুমি প্রত্যাশা করছো। তার মানে হচ্ছে যে কোনো বিষয়েরই কিন্তু আলটিমেট সলিউশন কিন্তু কখনোই সহিংসতা হতে পারে না। এবং আমরা দেখেছি যে আজকের বাংলাদেশের যে উত্থান, আমরা যেভাবে অনেকগুলো ইন্ডেক্সে কিন্তু আমরা কিন্তু এগিয়ে গেছি। একটা দেশে আপনি আশ্চর্য হবেন যে একটা দেশের ইয়থ আছে প্রায় 4 কোটির মতো, যেখানে ম্যাট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা দেয় প্রায় 12 থেকে 13 লাখ ছেলে মেয়ে। ইউরোপের 5টা দেশ মিলে সেই পরিমাণ জনসংখ্যা পর্যন্ত নেই। ইউরোপের অনেক দেশ আছে যেখানে 5টা দেশের জনসংখ্যা নেই। আপনি যদি আমেরিকার অ্যাক্রেস অফ ল্যান্ডের কথা যদি হিসেব করেন, তার সার্বভৌমত্ব এবং আমার যদি হিসেবটা করেন, সেখানে তার হিসেবে বাংলাদেশের জনসংখ্যা হওয়ার কথা যেটা 34 লাখ, মাত্র 34 লাখ। তাহলে সবার ভেহিকেল থাকতো, আপনার থাকতো, আমার থাকতো, স্যারেরও থাকতো। তো বিষয়গুলো যেটা হলো যে এটি কোনো সমাধান না। আমরা চাই যে এখানে মানবিক যে মূল্যবোধ, সে জায়গাগুলো আমাদের মধ্যে থাকবে। আমরা সেই সূচকগুলোতে আমরা আমাদের জীবনটাকে সামনে চালিয়ে যাব। আমরা অবশ্যই সবাই রাজনীতি করব, সবাই গুড গভর্নেন্সের জন্য এটির কোনো বিকল্প নেই, কিন্তু সেটি চাই অবশ্যই অহিংস, এবং সেটির মাধ্যমে আপনি আপনার মতামত প্রকাশ করবেন। আপনার যা অভিব্যক্তি আছে, আপনার যা অনুভূতি আছে, সেটি আপনি অন্যের সঙ্গে অবশ্যই অংশীদারিত্বমূলকভাবে আপনি সেটা শেয়ার করতে পারেন। বদরুল ভাই, চলমান সংকট থেকে উত্তরণের উপায় কি?
মানে আমরা তো দীর্ঘদিন ধরে দেখছি যে মানুষ কিন্তু এখন প্রতিনিয়তই আতঙ্কের মধ্যে আছে, হয়তো ভায়োলেন্সের মাত্রাটা একটু কমেছে কিন্তু আতঙ্ক কিন্তু কারোর কমেনি। উত্তরণ একটা উপায় যে যারা এখন এইসব হরতাল ডাকছে, হরতাল তো আজকাল হয় না, অবরোধ ডাকছে, অবরোধ হয় না, কিন্তু তারপরেও আমি হয়তো সামনাসামনি সবাইকে বলবো না সব ঠিক আছে, কিন্তু পরেও একটা চিন্তা থাকে পেছনে। তো আমার মনে হয় যে যারা এই প্রোগ্রামগুলো দিয়েছেন তাদের একটু শুভবুদ্ধি হওয়া দরকার। তারা তো অতীতে ক্ষমতায় ছিলেন, হয়তো ভবিষ্যতে আবার আসবেন, কিন্তু তাদের একটু ছাড় দেওয়া দরকার। ছাড় দেওয়া মানে কি, যে এই তাদের যে প্রোগ্রামটা ব্যর্থ হয়েছে এটা তারা স্বীকার করে নিতে হবে, বা প্রকাশ্যে স্বীকার না করলেও এটা থামিয়ে দিতে হবে। থামিয়ে দিলেই কিন্তু সরকারের পক্ষ থেকে একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে। এখন যদি আপনি অনেকে বলে থাকেন যে একটা ডায়ালগ অবশ্যই করবে, কিন্তু ডায়ালগ আপনি হাতে বোমা নিয়ে বলবেন আমার সাথে কথা বলো, সেটা তো হবে না। কিন্তু সরকারের ক্ষেত্রে, কারণ জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো সরকার, অবশ্যই, হ্যাঁ, জানমাল রক্ষার দায়িত্ব সরকার। যেমন এই যে দায়িত্ব অবশ্যই আছে, যেমন এই যে আমি নিজে আজকে লিখেছি এই যে বিএনপি নেতা সালাউদ্দিন উনি কোথায় গেলেন, এখন সরকারি বিভিন্ন সংস্থা বলছে জানেন না, প্রধানমন্ত্রীও বলছেন জানেন না, কিন্তু কথা হচ্ছে একটা সরকারের দায়িত্ব, তো সরকারের দায়িত্ব উনি কোথায় আছেন, সরকারের দায়িত্ব হচ্ছে আমি যে আজকে এখান থেকে ঘরে ফিরে যেতে পারবো এটা সরকারের দায়িত্ব দেয়। এখানে অন্য কেউ দোষারোপ করলে হবে না যে ওরা এই কাণ্ডগুলি করছে, ওদের জন্য জানমালের নিরাপত্তা আমরা দিতে পারছি। নিরাপত্তা দিতে হবে। আপনি সরকারে আছেন, আপনি সরকার পরিচালনা করছেন, এই দায়িত্ব আপনার কাছ থেকে আমি আশা করি একজন নাগরিক হিসেবে। শেষ কথা শুনতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ, আমি খুব স্বপ্নবাজ মানুষ। আমি অনেক স্বপ্ন দেখি এবং আমি মনে করি যে তরুণরা চাইলে, তরুণদের যে উদ্দীপনা আছে, তরুণদের স্ট্রেংথ আছে, যে শক্তি সামর্থ্য আছে, এটি যদি আমরা ঠিকমতো আমরা কাজে লাগাই, বাংলাদেশ অনেক দূর এগোবে। আমি বলতে চাই যে সবসময় আমি কথাটা বলি, আশাহত হওয়ার কিছু নেই। বাংলাদেশ অনেক সুন্দর এবং সবকিছু মিলিয়ে যে আমরা যে সুন্দর দেশটায় আছি, জাস্ট একটু গুড গভর্নেন্সের দরকার। আমরা একটু সিকিউরিটি চাই, আমরা একটু সোশ্যাল সিকিউরিটি চাই, গণমানুষ যাতে করে একটু চলতে পারে ঠিক মতো, দুবেলা খেতে পারে। অনেক গরিব মানুষ আছে যাদের আসলে অনেক কিছু চাহিদা নেই, যে সে অনেক কিছু করবে সেরকম কিছু ভাবছে না। বাট আমরা চাই যে এই জায়গাটা অন্তত এইটুকুন সাপোর্ট আমরা গভর্নমেন্টের কাছ থেকে পাবো। এবং বিরোধীদের কাছে আমি সেটাই বলবো যে যাই কিছু করুন আপনারা সেটা আলোচনার মাধ্যমেই করুন, অথবা সেখানে যেভাবে করা দরকার, মিউচুয়াল যেভাবে করা দরকার সেভাবেই করুন। কারোর জন্য কিন্তু শেষ কথা নয় এটা। এই জেনারেশন কিন্তু কোনো না কোনোভাবেই কিন্তু আসবে, বার্ধক্যজনিত কারণে হোক। অনেক পলিটিশিয়ানের কিন্তু তাকেও কিন্তু পৃথিবীতে চলে যেতে হবে। তার মানে হচ্ছে আপনি যাচ্ছেন কি নিয়ে সেটা দেখতে হবে। আগামী 20 বছর 15 বছর না হয় এই সময়টা পর্যন্ত কিন্তু আমরা একটু হ্যাসেলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর কি একটা কনফ্লিক্টের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু একটা সময় পর্যন্ত আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এত সুন্দরভাবে এগোবে যে এটি কেউ ধরে রাখতে পারবে না, এবং অফকোর্স সেটা তরুণদের হাতে যাবে। আমরা ইয়াংরা এই দেশটাকে অনেক সুন্দরভাবে লালন করবে। আপনাকে আমি ছোট্ট একটা কথা বলি, আপনি দেখবেন যে অনেক সরকারি অফিস আছে, অনেক জায়গায় আছে যেখানে ওরা শুধু এনভায়রনমেন্টটাকেও কিন্তু অনেক পলিউটেড করে, অনেক দূষণ করে রাখে, দেয়ালে পিক ফেলে কিন্তু সেগুলো নষ্ট করছে। আমার কাছে মনে হয় এইসব ছোট ছোট জায়গা থেকে আসলে পরিবর্তন আনতে হবে, এবং বঙ্গবন্ধু যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিল, আমরা হয়তো এই পরিবর্তনগুলির মধ্যে দিয়ে সেই বাংলাদেশের কাছাকাছি জায়গায় পৌঁছতে পারবো। শেষ করছি বাংলাদেশ এখন। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।